লঞ্চে বাড়ি ফিরছেন নগরবাসী এবং তারা কিন্তু নারীর টানে যে বাড়ি ফিরছেন সেই ভিড় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেশনগুলোতে, বিভিন্ন টার্মিনালগুলোতে। সেই খবরগুলো জানবো, আমাদের সহকর্মীরা যুক্ত হবেন আমাদের সাথে। একটু দেখতে চাই, আমাদের সহকর্মী যুক্ত হবেন সিফাত শাহরিয়ার, তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে। এছাড়াও রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী বায়েজিদ সাদ এবং গাজীপুর মহাসড়কে আছেন সহকর্মী রকিবুল রাহাত। প্রথমেই যেতে চাই সিফাত শাহরিয়ারের কাছে। সিফাত, জানতে চাই আসলে সবগুলো ট্রেন শিডিউল মেনে চলছে কিনা, কোনো ভোগান্তি দেখতে পাচ্ছেন? ভোগান্তি তো কিছুটা রয়েছে বর্ণা। আমরা যেটি দেখেছি, রাজশাহী কমিউটার যে ট্রেনটি সেটি 2 ঘন্টা দেরি করে এসেছে 7 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে, যেটি 12:30টার আগে যাওয়ার কথা ছিল 12:20 সেটি এখন পর্যন্ত ছাড়েনি, কিছুক্ষণ আগে এসেছে। এছাড়া অন্যান্য যে ট্রেনগুলো সেগুলো সেভাবে দেরি না করলেও 10-20 মিনিট করে বিলম্ব করেছে ট্রেনগুলো। তারপরে সকাল থেকে সব মিলিয়ে যদি বলি, বেশিরভাগ ট্রেনই সময় মতো ছেড়েছে। তবে যেহেতু অনেক বেশি মানুষের চাপ, যাত্রীরা আজকে ছুটির দিন, আজকে যাওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে যারা টিকিট কেটেছেন তারা পর্যন্ত ট্রেনে উঠতে কিছুটা বিড়ম্বনার শিকার হচ্ছেন, যেহেতু অনেক বেশি ভিড়, একসাথে মানুষ। অনেকে যারা দরজা দিয়ে উঠতে পারছেন, আমরা অনেককে দেখেছি জানালা দিয়ে উঠতে। আপনাকে একটু দেখাতে চাই, এই মুহূর্তে এখানে অপেক্ষারত অনেক মানুষ রয়েছে যারা এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছেন এবং প্ল্যাটফর্মগুলোতে যার যার যে ট্রেন সে অনুযায়ী প্ল্যাটফর্মগুলোতে অপেক্ষা করছে। রাজশাহী কমিউটার কথা বলছেন, যেটি 7 নম্বর প্ল্যাটফর্মে থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং চট্টলা এক্সপ্রেস যেটি প্ল্যাটফর্ম 6-এ রয়েছে, যেটি 1:45টায় ছেড়ে যাওয়ার কথা ছিল, এখনও ছেড়ে যায়নি। সিল্ক সিটি রাজশাহীর উদ্দেশ্যে 2:40 ছেড়ে যাবে। কালনী এক্সপ্রেস রয়েছে, যেটি 4 নম্বর প্ল্যাটফর্মে ইতিমধ্যে চলে এসেছে, যেটি সিলেটের উদ্দেশ্যে 3টার কিছু আগে ছেড়ে যাবে। মধুমতি এক্সপ্রেস শহরতলি প্ল্যাটফর্মে রয়েছে, রাজশাহীর উদ্দেশ্যে 3টার সময় ছেড়ে যাবে, যেটি ইতিমধ্যে চলে এসেছে। উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3:10 ছেড়ে যাওয়ার কথা। আমরা যেটি দেখেছি আজকে এই লোকাল মেইল কমিউটার ট্রেন মিলে আন্তনগর সহ মোট 70টি ট্রেন ঢাকা ছেড়ে সারা দেশে যাবে, এবং যার মধ্যে 2টি স্পেশাল ট্রেনও রয়েছে, যেটি ইতিমধ্যে কমলাপুর ছেড়েছে। এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, যারাই কষ্ট করে ট্রেনে উঠছেন তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, যেহেতু প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে যেতে পারছেন, এবং অনেকেই যেহেতু আসনবিহীন টিকিট কেটেছে, তাতে করে প্রত্যেকটি ট্রেনে আমরা দেখেছি আসনের বাইরে অনেকে দাঁড়িয়ে যেতে, এবং এখন আরও বেশি মানুষ প্রত্যেকটি কাউন্টার থেকে শুরু করে, স্ট্যান্ডিং টিকিট থেকে শুরু করে প্ল্যাটফর্ম পর্যন্ত মানুষ অপেক্ষা করছে। এবং স্ট্যান্ডিং টিকিটের কথা বলছি, 25% স্ট্যান্ডিং টিকিট প্রত্যেকটি ট্রেনের আসনের বিপরীতে দেওয়া হচ্ছে। এবং আজকে আরেকটি বিষয়, যেটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিছুক্ষণ আগে তারা ব্রিফ করেছিল, যে 12 জন টিকিট কালোবাজারিকে তারা আটক করেছে, যারা অনলাইন থেকে টিকিট কিনে বেশি দামে বিক্রি করছে, এবং ঠাকুরগাঁওয়ের 2 জন এবং ঢাকার মোট 10 জন সহ 3 চক্রের 12 জনকে গ্রেফতার করেছে, যারা টিকিট কালোবাজারি এবং বেশি দামে টিকিট বিক্রি করছিল। অনলাইন এবং অফলাইন 2 জায়গায় তারা কাজ করছিল। তো এই ঈদ যাত্রায় যে মানুষের যে ভিড়, সেটি সময়ের সাথে আরও বেশি বাড়ছে। বর্ণা, তো এই ছিল কমলাপুর থেকে আমার কাছে ট্রেন ঈদ যাত্রার সব শেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ। এবার একটু বায়েজিদ সাদের কাছে যেতে চাই। সাদ, গাবতলীতে ভিড় কেমন দেখছেন এবং সেখানে বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ দেখতে পাচ্ছেন কিনা জানতে চাই। দুয়ারে করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা, মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব। সেটিতে যোগ দিতে নারীর টানে বাড়িতে ফিরতে কিন্তু এখানে আমরা ভিড় দেখতে পাচ্ছি। যাত্রী সাধারণ যারা রয়েছেন গাবতলীতে, তাদের ভিড় রয়েছে, তারা অপেক্ষা করছেন বাড়িতে যাওয়ার। তবে একটি বিশেষ দিক যেটি তারা অভিযোগ করছেন, যে এখানে ভাড়া বেশি নেওয়া হচ্ছে এবং কিছু কিছু কাউন্টারে গিয়ে তারা টিকিট পাচ্ছেন না। তাদেরকে বলা হচ্ছে যে আপাতত টিকিট নেই, কিন্তু যখন বাড়তি ভাড়া দেওয়া হচ্ছে তখন কিন্তু তাদেরকে সেই টিকিটটি বুঝিয়ে দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু অভিযোগ করেছেন। কিছু জায়গায় দেখা গেছে যে যেখানে ভাড়া 400 থেকে 450 টাকা, সেখানে কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে 700 থেকে 800 টাকা পর্যন্ত, 2 গুণ করে কিন্তু ভাড়া এখানে নেওয়া হচ্ছে, এমনটি অভিযোগ কিন্তু
কিন্তু তারা করেছেন। আমরা অনেককে দেখেছি যে কাউন্টার থেকে টিকিট না নিয়ে কিছুটা দূরে এগিয়ে গিয়ে যেই গাবতলী বাস টার্মিনাল রয়েছে সেখান থেকে এগিয়ে গিয়ে গাবতলীর যেই ব্রিজটি আছে সেখান থেকে বাসে ওঠার চেষ্টা করছেন, সেখানে কিছুটা কম ভাড়ায়। যেমন এখানে যদি 1200 থেকে 1500 টাকা নেওয়া হয় টিকিটের প্রতি টিকিটে, সেখানে কিন্তু 800 থেকে 1000-এর মধ্যে তারা উঠতে পারছেন। এরকম কিন্তু আমরা একটি অবস্থা এখানে দেখতে পেয়েছি। সেই সাথে সাথে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে পরিদর্শনে এসেছিলেন বিআরটিএর চেয়ারম্যান। তিনি যেমনটি বলেছেন যাত্রীরা যেন নিরাপদে স্বস্তিতে যাত্রা করতে পারে সেজন্য কিন্তু তাদের যে মনিটরিং টিম রয়েছে সেটি কাজ করছে। তারা এসে টার্মিনাল যেই বাস টার্মিনাল সেটি পরিদর্শন করেন। তিনি বলেন যে রাস্তার প্রস্তুতিতে যাত্রীরা নিরাপদে যাত্রা করতে পারছে এমনটাই কিন্তু তিনি বলেছেন। সেই সাথে তারা মনিটরিং করছে যাতে করে যাত্রীদের হয়রানির শিকার না হতে হয়। এবং অতিরিক্ত ভাড়ার বিষয়ে তিনি যেমনটি বলেছেন যে অতিরিক্ত ভাড়া নেওয়ার আদতে কোনো সুযোগ নেই এবং নিলেই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা প্রশ্ন করেছিলাম তার কাছে, তিনি বলেছেন যে অতিরিক্ত যদি কেউ ভাড়া দাবি করে বা অতিরিক্ত ভাড়া নেয় সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যাত্রীরা বলছেন যে এখানে যেই বাসগুলো রয়েছে সেগুলো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত বিলম্বে ছাড়ছে। এই শেষ একটি অভিযোগ আমরা পেয়েছি। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ। সাদ, আপনাকে ধন্যবাদ। এবার রকিবুল রাহাতের কাছে জানতে চাই। রাহাত, চন্দ্রামোড়ে তো প্রতি বছরই ঈদের সময় আমরা ভিড় দেখতে পাই, এবার কি অবস্থা? ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন এবং ভোগান্তি থাকলে সেগুলো কমাতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? বর্ণা, চন্দ্রামোড়ের সেই ভোগান্তির চিত্র একই রকম আমরা দেখতে পাচ্ছি। যদিও সড়কে উন্নয়নমূলক নানান কাজ হয়েছে কিন্তু এইখানের ভোগান্তি কিছুটা কমেছে বলা যায়, কিন্তু পুরোপুরি ভোগান্তিহীন ঈদযাত্রা করতে পারছে না এই পথ দিয়ে যারা যাতায়াত করছে। এই পথটি অর্থাৎ এই চন্দ্রার এই মোড়টি উত্তরবঙ্গের সঙ্গে প্রবেশ এবং বাহিরের পথ। তবে আজকে প্রবেশ করতে কমই দেখা যাচ্ছে গাড়ি, অধিকাংশ গাড়ি বের হয়ে যাচ্ছে এই জায়গাটি থেকে। এবং আমরা দেখছি শুধুমাত্র যে দূরপাল্লার গাড়ি এখানে রয়েছে তাই নয়, ঢাকায় যে সব লোকাল বাসগুলো চলে সেসব লোকাল বাসগুলো কিন্তু এই সড়ক ধরে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে এবং সেই বাসগুলোই এই চন্দ্রার এই মোড়টি থেকে যাত্রী নিচ্ছে। মূলত চন্দ্রার এই মোড় থেকে যাত্রী নেবার কারণেই পেছন দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যেটি সকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। যদিও ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে তারা মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের নিয়োজিত করেছেন, তারাও খুব দ্রুত সময়ের মধ্যে যাত্রী তুলে বাসগুলোকে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারপরেও এই যে 1 থেকে 2 মিনিট সময় লাগছে বাসগুলো ভরতে, তার মধ্যেই কিন্তু আমরা দেখছি যে পেছনে দীর্ঘ যানজটের সারি তৈরি হয়েছে। এই মুহূর্তে যে সড়কটি দেখা যাচ্ছে এটি মূলত এসেছে গাজীপুরের দিক থেকে, গাজীপুর চৌরাস্তার দিক থেকে। এই সড়কটিতেই আমরা দেখেছি যে দীর্ঘ যানজট, অর্থাৎ যারা যেসব বাস এখানে আসছে বা অন্যান্য যে যানবাহন যেগুলো আসছে তারা বলছেন, সেসব যানবাহনের যারা চালক রয়েছেন তারা বলছেন যে পেছনে 4 থেকে 5 কিলোমিটারের মতো যানজট লেগে গেছে এই চন্দ্রামোড়টি পার হবার জন্য। এছাড়া আরেকটি পথ যেটি নবীনগরের দিক থেকে এসেছে সেই দিকেও আমরা দেখছি যে এই গাজীপুরের দিক থেকে তুলনামূলক কম ভিড় হলেও সেই জায়গা থেকেও কিন্তু গাড়ির দীর্ঘ সারি এই চন্দ্রামোড়ে এসে অপেক্ষা করছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এছাড়া আমি আপনাকে আরও একটি জিনিস জানিয়ে রাখতে চাই, ঈদের 2 দিন আগে পুলিশের মহাপরিদর্শক এবং হাইওয়ে পুলিশ বিআরটিএ সবাই কিন্তু বলেছিল যে ঈদযাত্রায় তারা কোনো ধরনের পরিবহনে যেন কোনো ধরনের পণ্য পরিবহনের ট্রাক বা অন্যান্য কিছুতে যেন যাত্রী পরিবহন না করা হয় সেজন্য তাদের কঠোর নির্দেশনা ছিল। কিন্তু আমরা কিন্তু দেখছি যে সেই নির্দেশনার কিছুই মানা হচ্ছে না। ট্রাকে করে এমনকি অন্যান্য যেসব ট্রাকগুলো পশু নিয়ে এসেছিল ঢাকায়, সেই ট্রাকগুলো যখন ফেরত যাচ্ছে সেই ট্রাকে করেও মানুষজন যাচ্ছে। যদিও তাদের তাতে খুব একটি আপত্তি নেই, তারা ঘরে ফিরতে পারছেন, সেই জিনিসটিতেই স্বস্তি বলছেন। এই ছিল চন্দ্রামোড় থেকে আমার কাছে সবশেষ। বর্ণা, রকিবুল রাহাতের কাছ থেকে জানছিলাম গাজীপুরের চন্দ্রামোড়ের যে যানজটের ভোগান্তি সেটি নিয়ে। অন্যদিকে ঈদে ঘরমুখ যাত্রীদের ভিড়ে যানজটের সৃষ্টি হয়েছে পদ্মা